বন্ধুরা, আমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিকের খুব সুন্দর একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোকপাত করব। বীজগণিতের এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, সেটি হচ্ছে দ্বিঘাত করণী। এই চ্যাপ্টারটি কেন পড়ব? কারণ আমরা প্রত্যেকে জানি, আমরা প্রত্যেকে যখন নতুন একটি চ্যাপ্টার করি আমাদের মধ্যে একটি বিষয় আসে, এই নতুন চ্যাপ্টারটি কেন গণিতজ্ঞরা নিয়ে এলো এবং এত অঙ্ক করার পর বা এত চ্যাপ্টার থাকার পর এই চ্যাপ্টারের বিশেষত্ব কী বা এই টাইপের জিনিসগুলো কেন আমরা শিখছি। এই কেন কোশ্চেনটি কিন্তু অনেকের মধ্যে এসে থাকে, কিন্তু আমরা এই কেন কোশ্চেনটি সামনেজনকে করতে পারি না, বা আমরা সামনেজনকে করলেও সঠিক অ্যান্সার কিন্তু আমাদের কাছে আসে না। তাই পূর্বেই এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বে বুঝতে হবে যে করণী অ্যাকচুয়ালি কেন তুমি করছো, বা গণিতজ্ঞরা এই করণীকে আনার কথা ভাবলো কেন। সর্বপ্রথমে দেখো, আমরা যদি একটু স্বাভাবিকভাবে আমরা একটু যদি বলি যে করণী অ্যাকচুয়ালি কী, তাই না? যদি আমরা খুব সিম্পলি যদি বলে থাকি, দেখো আমরা কিন্তু সূচক আমরা পড়েছি, তাই না? সূচক কি পড়েছি? সূচক বা পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা চলে এসছে যে 2 স্কোয়ার ইজ মানে হচ্ছে 2 গুণিত 2, এই সম্বন্ধে কোনো প্রবলেম নেই। বা 2 কিউব মানে হচ্ছে 2 গুণিত 2, এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা এসেছে। কারণ কি, যখন আমরা গণিতজ্ঞরা বুঝলো যে একই জিনিসের বারবার গুণ করার একটি সহজ পদ্ধতি আনা উচিত, তখন তারা এই পাওয়ার বা সূচকের কথা ভাবলো এবং তারা এই পদ্ধতিকে নিয়ে আনলো যাতে আমাদের গণিতের কাজকে আরও সুন্দর এবং সহজ হয়ে ওঠে। এবার কথা হচ্ছে, যখন আমরা এই কাজগুলি করি, অর্থাৎ সূচকের কাজগুলো যখন করে থাকি, তখন এই মাথায় যেসব পাওয়ারগুলো দেখছি আমরা দেখে থাকি 2^3 বা 2^5 বা 2^-3 বা 2^0, এরকম টাইপের যেরকম, অর্থাৎ 2n কথা বলছি, যেখানে nকে কিন্তু আমরা হোল নাম্বার হিসাবে পেয়ে থাকি, হোল নাম্বার বা অখণ্ড নাম্বার সংখ্যা হিসাবে কিন্তু কনসিডার করে থাকি বা এতদিন পর্যন্ত দেখে এসেছি। কিন্তু যদি কথা হচ্ছে যে এর পাওয়ার শুধুমাত্রই হোল নাম্বার, কেন হোল নাম্বার ছাড়াও অন্য মূলত সংখ্যাও তো হতে পারে বা অন্য রেশনাল নাম্বারও তো হতে পারে। যেমন আমি কথা বলছি, যেমন 2^1/2, আমার এই মাথায় যে পাওয়ার সেটি যদি হাফ করে দিই, তার অর্থ অ্যাকচুয়ালি কি বলছে, মানে 2টি কতবার গুণ হবে, 2টি ঠিক কতবার গুণাকারে আসবে, এই পক্ষে সঠিক ব্যাখ্যা কিন্তু আমরা দিতে পারছি না। অথবা একই রকমভাবে 2^1/3 ক্ষেত্রে বলো, 1/3 ক্ষেত্রে বলো, বা আমি যদি বলি 2^2/3, এক্ষেত্রে একে আমরা সুন্দরভাবে সূচকীয় নিয়ম অনুসারে 2^1/3 করে 4^1/3 করতেই পারি। কিন্তু প্রবলেম আছে, 1/3 যখন 4-এর মাথায় চলে এলো, তাহলে একে আমরা 4 গণিত কীভাবে রিপ্রেজেন্ট করব বা কতগুলি 4 লিখব, বা এই যে ফর্মটি একে আমি কীভাবে রিপ্রেজেন্ট করব সূচকীয়ভাবে, সেটি কিন্তু ব্যাখ্যা কিন্তু আর এই সূচকীয় পদ্ধতির দ্বারা কিন্তু বের করা পসিবল হচ্ছে না বা হলো না। যখন আমাদের সূচকের কাজগুলি তখন পসিবল হচ্ছিল, যখন আমাদের পাওয়ার যখন হোল নাম্বারে ছিল, তখন আমরা সুন্দরভাবে তাকে আমরা গুণের আকারে কিন্তু ব্যাখ্যা করতে পারছিলাম। কিন্তু যখনই সেটি রেশনাল নাম্বার বা p/q থাকা কোনো ফর্মে এসে দিল, অন্য মানে হোল নাম্বার ছাড়া ব্যতীত অন্য কোনো মূলদ সংখ্যা যখন এলো, তখন কিন্তু একটি কনফিউশনের জায়গা এলো। তখন গণিতজ্ঞরা বুঝলো, হ্যাঁ, এমন কিছু একটি নাম্বার আমাদের এর মধ্যে আছে যেগুলিকে কিন্তু আমরা এইভাবে ডিসক্রাইব করতে পারবো না। তার জন্য নতুন কোনো ব্যবস্থা বা তার সেই সকল নাম্বারের একটি কোনো নির্দিষ্ট নাম থাকা উচিত বা তাকে ব্যাখ্যা করার একটি পদ্ধতি থাকা উচিত। তো তখনই এই করণীর কথা কিন্তু মাথায় এলো গণিতজ্ঞদের। এবার কথা হচ্ছে যে এই করণীর কথা শুধু আনলেই হবে না, এই সংখ্যাগুলি, এই যে সংখ্যাগুলি আমি পাবো, এই করণী টাইপের সংখ্যাগুলি পাবো, সেই সংখ্যাগুলি নতুন টাইপের যে সংখ্যাগুলি পাবো, সেই সংখ্যাগুলির যোগও হতে পারে, গুণও হতে পারে, ভাগও হতে পারে, সেগুলি কীভাবে করব তারও তো সঠিক ব্যাখ্যা দরকার। তখন গণিতজ্ঞরা এই বিষয়ে আলোচনা করতে শুরু করলো এবং এই চ্যাপ্টারটির মধ্যে তোমরা এটি শিখবে যে এইরকম প্রকৃতির যেসব নাম্বার যেগুলো মূলদ সংখ্যা নয়, সেই টাইপের নাম্বারগুলি তুমি কিভাবে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো। এবার আমাদের মাথায় এরকম কোশ্চেন আসতে পারে, এগুলি কেন করা দরকার বা কেন শেখার দরকার? স্বাভাবিকভাবে আমাদের এই সবগুলো ইউজ করে আমাদের ভবিষ্যতে অনেক রকমভাবে আমরা কাজ করতে পারবো। শুধু এটা ভেবো না যে আমি সায়েন্স নিয়ে পড়বো না মানে এটি আমার করার কোনো দরকার নেই বা এটি জানার সম্পর্কে দরকার নেই। কারণ মাধ্যমিক লেভেলের উপর বেস করে অনেক কম্পিটিটিভ এক্সামও আসে, যেখানে আমাদের কিন্তু এই টাইপের এই সূচক করণী সংক্রান্ত কিন্তু অঙ্ক এসে থাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা কী শিখবো? আজকের ভিডিওতে আমরা
করণী সংক্রান্ত যাবতীয় বিষয় আমরা শিখব, যাতে আমাকে করণীর ডেফিনেশন, করণী সংক্রান্ত, করণী কাকে বলে, করণীর যে ধারণা, অম্লত সংখ্যার ধারণা, দ্বিঘাত করণীর ধারণা, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, করণীর প্রকারভেদ সব কিছু শিখব, যাতে আমাকে করণী সম্পর্কে এমন কোনো কনসেপ্টে, মানে আমাকে যদি করণী সম্পর্কে কোনো কেউ কোশ্চেন করে থাকে তার বেসিক কনসেপ্টের উপর বেস করে, যাতে আমি তার অ্যান্সার দিতে পারি। কারণ কি? কারণ আমরা 2025 সালে কোশ্চেন দেখে বুঝে গেছি যে সব সময় কিন্তু সাজেশনের উপর ভিত্তি করে আমরা যদি পড়াশোনা করি তাহলে কিন্তু ওজোট খেতে হবে। তাই আমাদের সাজেশানে ভিত্তিক, ঠিক আছে তুমি সাজেশানে ভিত্তিক নিয়ে গেলে ঠিক আছে, তার সাথে সাথে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তবেই তুমি অনেক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোভাবে পারফর্ম করতে পারবে এক্সামে। তাহলে এবার আমরা আসছি কনসেপ্টে। আমরা এই করণী আর একটু ডিপে যাওয়ার পূর্বে আমাদেরকে বুঝতে হবে যে আমরা নাম্বার সিস্টেমটি আমরা ভালো করে পড়েছি ক্লাস 9-এ, রিয়েল নাম্বার। এবার এই রিয়েল নাম্বারের আমাদের বিশেষত্ব কি আমরা দেখেছি, যে এই রিয়েল নাম্বার যখন আমরা পড়েছি আমরা দেখেছি এই রিয়েল নাম্বার কিছু কিছু নাম্বার দ্বারা গঠিত, একদম র্যাশনাল নাম্বার, একটি ইরেশনাল নাম্বার। আমরা আসছি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার হচ্ছে যেসব সংখ্যাগুলো আমরা ছোটো থেকে পড়ে এসেছি, মানে ছোটো থেকে আমাকে যখন শিক্ষা দিয়েছে, আমাদেরকে বই যখন আমরা ছোটোবেলায় পেয়েছি তখন আমরা যেই নাম্বার থেকে স্টার্ট করেছি, অর্থাৎ 1, 2, 3, 4, 5 অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। এবার এরপরে আরেকটি এই ধনাত্মক পূর্ণ সংখ্যা প্লাস 0 অ্যাড হয়ে আরেকটি সংখ্যার জন্ম হলো, সেটি হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অর্থাৎ এই হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা নাম্বারগুলি হচ্ছে 0, 1, 2, 3 ... কন্টিনিউ। তার সঙ্গে সঙ্গে আবার কিছু মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3 ... চলতে থাকলো, তার সঙ্গে সঙ্গে -1, -2, -3 অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা সকলকে মিলে একটি নাম্বারের প্যাটার্ন তৈরি হলো, সেটি হচ্ছে ইন্টিজার। এবার এই নম্বর ছাড়াও এমন কিছু নম্বর আছে যেমন 1/2, 1/3, ঠিক এই প্রকৃতির নাম্বার যাকে আমরা p/q ফর্মে লিখতে পারি। এই ব্যতীত, কারণ এই সব নাম্বারগুলো আমরা p/q ফর্মে লিখতে পারি, যেমন -3কে -3/1, -2কে 2/1, 0কে 0/1, 1কে 1/1, এইভাবে এই প্রত্যেকটি নাম্বারকে আমরা র্যাশনাল নাম্বার বা p/q ফর্মে লিখতে পারি। র্যাশনাল নাম্বারের ডেফিনেশন হচ্ছে যে সংখ্যাকে আমরা p/q ফর্মে লিখতে পারি, যেখানে p q-কে ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে এবং q not equal to 0। q not equal to 0 কেন? কারণ p/q, q যদি নিচে যদি 0 হয়ে যায় তাহলে সেই সংখ্যাটি অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে র্যাশনাল নাম্বার ডেফিনেশন বলছে যে সংখ্যাকে আমরা p/q ফর্মে লিখতে পারি, যেখানে p/q দুটি ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে, সেই সমস্ত সংখ্যাকে আমরা র্যাশনাল নাম্বার বলে থাকি। আর যে সমস্ত সংখ্যাকে p/q ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, সেই সমস্ত সংখ্যাকে আমরা ইরেশনাল নাম্বার বলে থাকি। এবার এই যে ইরেশনাল নাম্বার, এই যে র্যাশনাল নাম্বার 1/2, 1/3, এটিকে যখন আমরা দশমিকে নিয়ে গেলাম তখনও এর একটি প্যাটার্নকে লক্ষ্য করলাম। যেমন 1/2কে আমি যদি দশমিকে নিয়ে যাই, 1/2কে দশমিকে নিয়ে যাই তাহলে 0.5 পাবো, ঠিক আছে। এবার যদি 1/3কেও দশমিকে নিয়ে যায় তাহলে পাবো 0.3333 কন্টিনিউ চলে যাবে, অর্থাৎ 0.3 বার। অর্থাৎ এই যে দুটি নাম্বারের প্যাটার্নকে লক্ষ্য করলাম, দুটি কিন্তু র্যাশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এই প্রথম যে র্যাশনাল নাম্বারটি পেলাম তার যখন আমরা দশমিকে প্রকাশ করছিলাম তখন দেখলাম এটি কিন্তু একটি সসীম দশমিক সংখ্যায় পরিণত হলো, আর দ্বিতীয় ক্ষেত্রে পৌনঃপুনিক দশমিক সংখ্যায় পরিণত হলো। অর্থাৎ আমাকে যদি দশমিকের হিসাবেও যদি কোনো নাম্বারকে বিবেচনা করতে হয় তাহলে আমরা বলবো যে সব দশমিক মানে ভিত্তিক সংখ্যাগুলি সসীম এবং পৌনঃপুনিক সংখ্যা তাদেরকে কিন্তু আমরা র্যাশনাল নাম্বারের আওতায় ফেলব। এবার এমন কিছু সংখ্যা আছে যেমন আমরা পাই বলতে পারি, আমরা বলতে পারি, বা √2 বা √3, এই টাইপের সংখ্যাগুলি, এগুলি না সসীম দশমিক সংখ্যা, না পৌনঃপুনিক বা রিপিটিং ডেসিমেল নাম্বার। সেক্ষেত্রে কি হয়, এই টাইপের নাম্বারকে আমরা আবার p/q ফর্মে লিখতে পারি না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন লিখতে পারি না? √2/1 লিখে দিলাম তো p/q ফর্ম, কিন্তু আমাকে p/q ফর্মে লিখতে গেলে একটি কন্ডিশন আছে, p এবং q কে ইন্টিজার হতে হবে। এবার √2 কিন্তু ইন্টিজার নয়, 1 ইন্টিজার ঠিকই, কিন্তু √2 কিন্তু ইন্টিজার নয়, তাহলে p/q ফর্মে আমরা রাখতে পারছি না। সেই কারণেই √2, √3 বা পাই বা এগুলি কোনোটিই কিন্তু ইরেশনাল
রেশনাল নাম্বার নয় ইরেশনাল নাম্বার। এইবার করণী হচ্ছে এই ইরেশনাল নাম্বারের মধ্যে অবস্থিত কিছু নাম্বার। এরকম নয় যে ইরেশনাল নাম্বার মানেই করণী, কিন্তু এই ইরেশনাল নাম্বারের মধ্যে করণী অবস্থিত, অর্থাৎ উল্টোভাবে বলতে পারি প্রত্যেকটি নাম্বারই কিন্তু করণী কিন্তু ইরেশনাল নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি করণী হচ্ছে ইরেশনাল নাম্বার, কিন্তু সব ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা কিন্তু করণী নয়। যেমন কি বললাম, আমরা এখন করণ সম্বন্ধে ধারণা দিলাম, কিন্তু আমি বলে দিচ্ছি যেমন √2 √3 এগুলো কিন্তু করণী, ঠিক আছে, এগুলি দ্বিঘাত করণী, কিন্তু পাই এবং এই দুটি কিন্তু করণী নয়। সেখান থেকে বুঝতে পারলাম যে ইরেশনাল নাম্বার, প্রত্যেকটি ইরেশনাল নাম্বার করণী হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যে কোনো করণী কিন্তু ইরেশনাল নাম্বার হবে। আর সেই কারণেই করণীকে কোয়াড্রেটিক সার্ট বলার সাথে সাথে এর আরেকটি নামও আছে, সেটি হচ্ছে কোয়াড্রেটিক ইরেশনাল নাম্বার। এবার আমরা বুঝলাম যে একটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল এতক্ষণ পর্যন্ত, যে করণী হচ্ছে এক প্রকারের ইরেশনাল নাম্বার। এবার হচ্ছে করণী কিভাবে জন্ম হলো বা কিভাবে এলো। আমরা একভাবে বুঝেছি, প্রথম ক্ষেত্রে বুঝলাম যে যে এই প্যাটার্নটি আমাকে যখন এই 2⁻1/2 আসছে তখন এটি কীভাবে ডিসক্রাইব করব, তার গণিতজ্ঞদের কাছে কোনোরূপ কোশ্চেন বা কোনোরূপ অ্যান্সার ছিল না, সে কারণে হয়তো করণীকে আনা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা আমরা বিবেচনা করব, আমরা যখন বর্গমূল শিখেছি, আমরা বর্গমূল বা স্কোয়ার রুট বা ঘনমূল বা কিউবিক রুট এই বিষয়গুলো যখন আমরা পড়াশোনা করেছি, তখন তার ডেফিনেশন আমরা কী পড়েছি, বর্গমূলের ডেফিনেশন কী পড়েছি, যে সংখ্যাকে নিজের সঙ্গে গুণ করলে কোনো সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যাকে নিজের সঙ্গে গুণ করলে কোনো সংখ্যা পাওয়া যায়, তাকে সেই সংখ্যার বর্গমূল বলা হয়। বিষয়টি কি, আমরা প্রথমে এই বিষয়টিকে একটু ক্লিয়ার করি। দেখো আমরা কি বলছি, ধরো কোনো একটি সংখ্যা, আমরা দুটি দাগ কেটে নিচ্ছি, একদিকে আমরা বর্গ বা স্কোয়ারের কথা বলছি, আর একদিকে আমরা বর্গমূল বা স্কোয়ার রুটের কথা আলোচনা করছি। দেখো প্রথমে 2 স্কোয়ার কী হয়, আমরা প্রত্যেকেই জানি 2 স্কোয়ার 4 হয়, আবার -2 স্কোয়ার কী হয়, -2 স্কোয়ারে কিন্তু 4 হয়, ঠিক আছে। আবার এদিকে আমরা যদি তার পরিপ্রেক্ষিতে আমরা 4 এর বর্গমূল করতে চাই, তাহলে আমরা তার অ্যান্সার কী পাই, আমরা পাই +-2, ঠিক এটি পাই, ঠিক আছে। আমরা বর্গমূল শিখেছি। অথবা আমরা যদি এটিও বলতে পারি যে 3 স্কোয়ার = 9 বা -3 স্কোয়ার = 9। আমার যদি 9 এর বর্গমূল করতে বলে, তার অর্থ আমি জানি +-3। একই রকমভাবে আমি অন্য রকমভাবে যদি বলি, আমরা যদি ঘনমূলের কথা বলি, যেমন 2 এর কিউব কত হয়, 2 এর কিউব হয় 8। একই রকমভাবে আমরা +-এর এখানে যাচ্ছি না বিবৃতিতে, কারণ কি আমরা পরে বলছি। আমরা 2 এর কিউব মানে কি জানি, আমরা 8, আর 8 এর ঘনমূল আমরা জানি 2। আমরা +-এর চিহ্ন এক্ষেত্রে আমরা ইগনোর করছি, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করো। প্রথমে দেখো এই বিষয়ে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে 3টি ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এই যে পদ্ধতিটি শিখলাম, তাতে একটা জিনিস ধরলাম, আমরা পজিটিভ মানগুলোকে ধরে কথা বলছি, আমরা নেগেটিভ একটু আলাদা করে রাখছি, কারণ আমাদের টপিক হচ্ছে করণী বোঝা, আমাদের স্কোয়ার রুট রিলেটেড। যদি তোমাদের কাছে কনফিউশন থাকে, তার জন্য আমরা অল্টারনেটিভ আরেকটি ভিডিও বানিয়ে রেখেছি, সেখানে তুমি পুরো প্রপারলি +- রিলেটেড আমি কনসেপ্ট স্কোয়ার রুটে ক্লিয়ার করেছি। এবার দেখো ব্যাপার হচ্ছে যে একটি বিষয় লক্ষ্য করে দেখো, 2 স্কোয়ার 4 এবং 4 এর বর্গমূল +2, আবার 3 স্কোয়ার 9 এর বর্গমূল হচ্ছে 3। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটি সংখ্যাকে স্কোয়ার করলে যে সংখ্যাটি পাবো, সেই সংখ্যাটির বর্গমূল করলে আবার সেই সংখ্যাটি পাচ্ছি। অর্থাৎ এই যে বর্গ এবং বর্গমূল, এরা একে অপরের ইনভার্স অপারেশন। কি বললাম, ইনভার্স অপারেশন।
রেশন। ইনভার্স অপারেশন ব্যাপারটা কি? যেমন প্লাস এবং মাইনাস একে অপরের ইনভার্স অপারেশন, বা গণিত এবং বিভক্ত একে অপরের ইনভার্স অপারেশন। কীরকম? যেমন 5 + 5 করলে 10 হয়, আবার 10 থেকে 5 মাইনাস করলেও কিন্তু 5 হয়। অর্থাৎ এই ধনাত্মক একটি এই সংখ্যাটি যোগ করার জন্য একটি নাম্বার পেলাম, আবার সেই নাম্বার থেকে এই নম্বরটি বিয়োগ করার জন্য আবার পুনরায় পূর্বের জায়গায় ফিরে এলো। অর্থাৎ এই দুটি প্লাস এবং মাইনাস একে অপরের ইনভার্স অপারেশন। আবার একই রকমভাবে যদি 5 × 5 25 হয়, 25কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5-এ আসি। অর্থাৎ একই রকমভাবে গুণ এবং ভাগ একে অপরের ইনভার্স অপারেশন। একইভাবে লক্ষ্য করে দেখো, আমরা যে প্যাটার্নটি লক্ষ্য করলাম যে 4 2-এর বর্গমূল, এখানে মাথায় রাখবো এখানে 2-এর স্কোয়ার পুরোটিকে সংখ্যা ধরবো না। আমরা কোনটিকে সংখ্যা ধরবো? আমরা সংখ্যা ধরবো 2টিকে। 2কে আমরা আধান, বা এখানে আমরা এই 2কে, এখানে আমরা 3কে, বা এখানে আমরা 2কে কনসিডার করব। এই যে উপরে স্কোয়ারটি, এখানে বর্গমূল লেখা আছে সেটির কাজ করছে, আর এখানে যে কিউবটি এখানে ঘনমূল তার হিসাবে কাজ করছে। অর্থাৎ আমরা যদি চিহ্ন শুরুতে বলি তাহলে √2, √3, √4, √9 আর √8। অর্থাৎ দেখো এই যে এই কিউব এবং এখানে কিছু না থাকা মানে 2, এখানে কিছু না থাকা মানে 2, এদের কাজ করছে কিন্তু সূচক। এখানে যেমন সূচকের 2-এর কাজ করছে, এখানেও কিন্তু সেই 2-এর কাজ এখানেও এরা করছে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে নিধানকে নিয়ে বা বেসকে নিয়ে। এখানে 2 বেস আছে, যার বর্গ করলে আমি কত পাচ্ছি? 4। আর আবার এই 4-এর স্কোয়ার রুট করলে আমি কি পাচ্ছি? আমি 2। তাহলে আমরা এই যে কনসেপ্টটি এলো, তাতে আমরা কি বুঝলাম? কোনো একটি সংখ্যার বর্গ করলে যে সংখ্যাটি আমরা পাবো, যে সংখ্যাটি আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটি এ হলো, আবার √a করলে আমি কিন্তু সেই সংখ্যাটি পাবো। অথবা আমরা এরকমভাবেও বলতে পারি, কোনো একটি সংখ্যার কিউব করলে আমরা যে সংখ্যাটি পাবো, আমরা √ সেই সংখ্যাটি করলে কিন্তু আমরা সেই বক্সের সংখ্যাটি পাবো। আবার যদি আমরা কোনো সংখ্যার n যদি আমরা a পাই, তার অর্থ হচ্ছে √a করলে আমি কিন্তু সেই সংখ্যাটি পাবো। এটি কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার। এবার দেখো, যখন এই প্রত্যেকটি আমার এই যে এক্সাম্পলগুলি দিলাম, এখানে প্রত্যেকটি ভেতরে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ, অর্থাৎ স্কোয়ার রুটের ভেতরে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ, যেমন এখানে 4, এখানে 9, এখানে 8, এগুলি এই প্রথমে এই 4 এবং 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, আবার 8 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। সেই জন্য কিন্তু এখান থেকে যে মানগুলো আমরা পেলাম সেগুলি কিন্তু একটি মূলদ সংখ্যাকেই পেলাম। একটি কি সংখ্যা পেলাম? মূলদ সংখ্যাকে পেলাম। কিন্তু প্রবলেম হচ্ছে, যদি ধরো কোনো একটি সংখ্যা তার স্কোয়ার যদি 7 হয়, তাহলে এই 7-এর যদি আমি স্কোয়ার রুট বের করি, তাহলে সেই সংখ্যাটি অ্যাকচুয়ালি কি হবে সেটি নির্ণয় করব কিভাবে? যখন আমার কথা হচ্ছে, যখন এই সংখ্যাটি এতক্ষণ পর্যন্ত যে সংখ্যা পেয়েছে, অর্থাৎ 4, 9, 8, সেই 4, 9, 8 প্রত্যেকটি ছিল পূর্ণবর্গ বা পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু এখন এই 7 সংখ্যাটি আমি কনসিডার করলাম, বা কোনো একটি সংখ্যার স্কোয়ার = 5 আমি লিখতে পারি কি? যদি লিখতে পেরে থাকি, এই সংখ্যাটি যাই হোক না কেন যদি লিখতে পেরে থাকি, তার অর্থ হচ্ছে সেই √= সেই সংখ্যাটি হবে। এখন কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এইটি পূর্ণবর্গ সংখ্যা ছিল, এই স্কোয়ার রুটের ভেতরের যে অংশটি পূর্ণবর্গ সংখ্যা ছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ইজিলি এই যে মানটি পাচ্ছিলাম সেটি কিন্তু একটি মূলদ সংখ্যা পাচ্ছিলাম। কিন্তু এখন যখন এটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, তখন এর মান কি পাবো এটি কিন্তু খুব কনফিউজিং হয়ে গেল, বা এটি আদৌ মূলদ সংখ্যা পাবো কি পাবো না এই নিয়েও কনফিউশন এলো। এবং আমরা বললাম যে না, এর মান মূলদ সংখ্যা হতে পারে না, এর মান অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ √7 বা √5 এটি কিন্তু একটি ইরেশনাল নাম্বার হবে। এই ইরেশনাল নাম্বার কিন্তু আমি ডেসক্রাইব করতে পারলাম না অ্যাকচুয়ালি কীরকম হবে। আর এই যে প্যাটার্নটি পেলাম, এই গণিতের এই প্যাটার্নটি পেলাম, যে √5 বা √3 বা √7, যার মান আমি বের করতে পারছিলাম না, ঠিক এইভাবে
সেই সব সংখ্যাগুলিকে আমরা বলবো করণী। তাহলে কি পেলাম? তাহলে আমরা এগুলিও ইরাশনাল নাম্বারই হচ্ছে, এগুলি ইরাশনাল নাম্বারই পাচ্ছি আমরা, কারণ এই সংখ্যাগুলিকে আমরা না মূলদ সংখ্যায় রিপ্রেজেন্ট করতে পারছি, না এর থেকে যে কোনো ভ্যালু আমি বের করতে পারছি, না এটি দুটি সংখ্যার গুণফল আকারেও রিপ্রেজেন্ট করছি, আমরা কোনো কিছু করতে পারছি না। কিন্তু এই যে সংখ্যাগুলো একটি ইরাশনাল নাম্বার, এটি আমরা বের করতে পারলাম যে এটি একটি ইরাশনাল নাম্বার। এখন এই যে ইরাশনাল নাম্বারগুলি পেলাম, তো এই সংখ্যাগুলির তো গুণও হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরো এই যে √5 প্লাস √3 এর গুণ হতে পারে, বা √5 গণিত √5 এর গুণ হতে পারে, বা √5 গণিত √3 হতে পারে, বা √5 প্লাস 2 √5 এদের যোগ হতে পারে, যোগ বিয়োগ গুণভাগ এইরকম টাইপের সংখ্যার ক্ষেত্রেও তো হতে পারে। তাহলে এই টাইপের সংখ্যাগুলি যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করব, তার তো একটি স্বচ্ছ ধারণা দরকার। আর সেই ধারণাটি দেওয়ার জন্য আমাদের এই চ্যাপ্টার, আর আমাকে শেখানো হবে যে করণী কী, করণীর ডেফিনেশন কী, করণী অ্যাকচুয়ালি কাকে বলবো। যাকে তাই করণী বলে দেবো, আমি √4 একে করণী বলে দেবো কারণ এখানে স্কোয়ার রুট আছে? না, এর মধ্যে আমরা বিবেচনা করব যে এটি কি আদৌ স্কোয়ার করণী হবে কি হবে না, কিসের উপর বেস করে, তার জন্য আমাকে জানতে হবে ডেফিনেশন। বা আমি যদি এখানে √π লিখে দিলাম, তাহলে এটিকে করণী বলবো না, সেটির জন্য জানতে হবে আমাকে ডেফিনেশন। বা আমি যদি বলি যে 2√8 এটিকে কি করণী বলবো, এরকম অনেক কোশ্চেন আমাদের সামনে আসবে, কিন্তু আমাকে জানতে হবে, আমি তখনই অ্যান্সার এগুলো দিতে পারবো যখন আমাদের করণী সম্পর্কে স্বচ্ছ ধারণা আসবে। আমরা এবার সেটি করার চেষ্টা করব। বা দেখো, আমরা করণীর যে ডেফিনেশন বা সংজ্ঞা কি বলছে সেটিকে একটু ভালো করে পড়ে নিই। কি বলছে, কোনো ধনাত্মক মূলদ সংখ্যার যে সব মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব নয় বা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব নয়। আমি এটি বোঝাবার চেষ্টা করছিলাম। দেখো, √5 তার অর্থ কি, অর্থাৎ 5 এর বর্গমূল বের করতে চাইছি, বা √5 বা √3 বা 4√3 বা এরকম nth অর্থাৎ এইখানে যাই থাকুক না কেন, এর ভেতরে যাই থাকুক না, আমি ধরে নিচ্ছি। আমার মাথায় হচ্ছে যে যদি কোনো ভেতরে যদি এটি মূলদ সংখ্যা হয়, আমাকে কি বলেছে, ধনাত্মক মূলদ সংখ্যা হতে হবে। মাথায় কি রাখবো, আমি যার মূল বের করছি, মাথায় রাখবো যার মূল বের করছি সেটি যেন ধনাত্মক আর কি মূলদ সংখ্যা হতে হবে। ফার্স্ট আমার ডেফিনেশন কি, আমি যে যার মূল বের করছি, অর্থাৎ আমি যদি এই সাইন দিয়ে থাকি, তাহলে যার মূল বের করছি সেই সংখ্যাটি যেন আমাকে 1 ধনাত্মক আর 2 মূলদ সংখ্যা হতে হবে। এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, এই যে মূলদ সংখ্যাটি পেলাম, এটি আমি যদি স্কোয়ার রুট করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা যাতে না হয়। অর্থাৎ যদি ধরো আমি বলছি কথার কথা, ধরো এটি স্কোয়ার রুটটা 25 করা আছে, এটিও তো মূলদ সংখ্যা, এটি মূলদ সংখ্যা কি নয়? হ্যাঁ মূলদ সংখ্যা। এটিও তো আমার ধনাত্মক সংখ্যা, হ্যাঁ ধনাত্মক সংখ্যা। তার মানে কি এটি কি ষাট বা করণী? না, কারণ কি এই 5কে আমি 5 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ আমি বলতে পারছি যে এই 5কে আমি 5 স্কোয়ার = 25 লিখতে পারি। তার অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ 25 = 5, অর্থাৎ আমি 5 স্কোয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে এই যে সংখ্যাটি যেটা পাচ্ছি সেটি পূর্ণবর্গ সংখ্যা। আবার আমি যদি √8 লিখতাম, √8 এর ক্ষেত্রে দেখো আমরা একেও 2 এর কিউব, যেহেতু √আছে তাহলে 2 এর কিউব হচ্ছে 8, তাহলে এখান থেকে আমি এর মানও কিন্তু আমি 2 পেতাম, মানে রুটের বাইরে চলে আসতো। অর্থাৎ এই যে ভেতরের সংখ্যাটি হবে সেটি যেন পূর্ণবর্গ। আমি যদি পূর্ণবর্গের আকারে, আমরা যদি এখানে স্কোয়ার রুট থাকে তাহলে পূর্ণবর্গ না হয়, যদি কিউব রুট থাকে তাহলে পূর্ণ ঘন না হয়। এই কথাটি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমার এই ভেতর থেকে যে মান বের হবে সেটি যেন মূলদ সংখ্যা না হয়, সেটিও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সেই সমস্ত সংখ্যাকে বা সেই জাতীয় সংখ্যাগুলিকে আমরা কি বলবো, করণী বলে থাকবো। বোঝাতে পারলাম? করণীর ডেফিনেশন বোঝাতে পারলাম। করণীর ডেফিনেশন কি বলতে চাইলো আবার যদি বলি, তাহলে আমি বলতে পারি কোনো ধনাত্মক মূলদ সংখ্যা, কোনো মূলদ সংখ্যা, ধনাত্মক মূলদ সংখ্যা যদি 5, যদি ধনাত্মক মূলদ সংখ্যা, তার মূল সেটি
আমার দ্বিঘাত মূল হতে পারে, 3 ঘাত মূল হতে পারে, 4 ঘাত মূল হতে পারে, যেটি যদি নির্ণয় করা পসিবল না হয় বা আমি তাকে যদি মূলদ সংখ্যায় নিয়ে যেতে না পারি, সেক্ষেত্রে সেই টাইপের সংখ্যাকে আমরা বলবো মূলদ এই করণী আমরা বলে থাকবো। আমাদের এই চ্যাপ্টারে কিন্তু আমরা এখানে কোয়াড্রেটিক সার্ট আছে, অর্থাৎ আমাকে এখানে কিন্তু শুধুমাত্র দ্বিঘাত করণীর কথায় আসবে, মানে স্কোয়ার রুট বা দ্বিঘাত করণীর কথাই এই চ্যাপ্টারে কিন্তু আলোচিত হবে। আমরা এই কিউব রুট বা 4 রুট এই কারণে বললাম যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, বা nth রুট আমরা এই কারণে বললাম যাতে আমাদের কনসেপ্টে ক্লিয়ার হয়ে থাকে। যেটি স্কোয়ার রুটের জন্য যদি এটি হয়ে থাকে তাহলে বাকি অন্যান্য রুটের জন্য এটি কিন্তু পসিবল আছে, ঠিক আছে। তো আমরা ডেফিনেশনটি বোঝার চেষ্টা করেছি, এবং এই সার্ট কথাটি কোথা থেকে এসছে, ল্যাটিন শব্দ সার্ডিয়াস থেকে এসছে, যার অর্থ হচ্ছে ডেফ বা মিউট। এবার আমরা কিছু বিষয় আমাদের জানতে হবে যেটি আমরা পূর্বেও আলোচনা করেছি। সেই কি আলোচনা করেছি, যে সমস্ত করণী অম্লদ সংখ্যা। আমরা বললাম যে করণী যখন আমরা আলোচনা করলাম, এত ডিপে আলোচনা করলাম, প্রথমে আমরা বলেছি যে করণী এমন প্রকার সংখ্যা যেটি কিন্তু অমূলদ সংখ্যা, মানে যে কোনো করণী কিন্তু একটি অমূলদ সংখ্যা হয়ে থাকবে। কিন্তু অম্লদ সংখ্যাই কিন্তু করণী না, মানে যে কোনো অম্লদ সংখ্যাকে তুমি করণী বলতে পারো না। যেমন পাই, ই, এগুলো প্রত্যেকটাই কিন্তু অম্লদ সংখ্যা, কিন্তু এগুলি করণী কিন্তু নয়, ঠিক আছে। আর করণীর ধর্মগুলি কি যে বুঝলাম, যে করণী একটি বাস্তব অমূলদ সংখ্যা, করণী একটি বাস্তব এবং অম্লদ সংখ্যা, মানে এই স্কোয়ার রুট অফ 5 এটি কিন্তু বাস্তব হবে, তার সঙ্গে সঙ্গে এটি অমূলদও হবে। এবার তার ব্যতিক্রম ই এবং ই, আমরা এটি বললাম পাই এবং ই আমরা ব্যতিক্রম বলেছি। করণীকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, হ্যাঁ, সেই জন্যই তো আমরা ইরেশনাল নাম্বার মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি না আমরা করণীকে, তাই না। এটা একটা আরেকটি ধর্ম। তাহলে অনেক ক্ষেত্রে মাধ্যমিকে কিন্তু লিখতেই পারে, কোশ্চেন আসতে পারে যে করণীর দুইটি ধর্ম লেখো, সেক্ষেত্রে কিন্তু আমরা এটি লিখবো যে করণী একটি বাস্তব অমূলদ সংখ্যা, দুটি করণীকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না। এবার আমরা যেটি বললাম যে করণীকে কোয়াড্রেটিক সার্ট, একে আমরা আরেকটি নামেও পরিচিত, সেটি হচ্ছে কোয়াড্রেটিক ইরেশনাল নাম্বার, যেহেতু এটি একটি অমূলদ সংখ্যারই একটি রূপ, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত করণীর সংজ্ঞা এবং করণী অ্যাকচুয়ালি কী সেটি সম্পর্কে আমাদের সাধারণ কিছু ধারণা ক্লিয়ার হলো। এবার আমরা একটু উপরে আসছি, বা আমরা কিছু নাম্বারকে দেখে আমরা বিবেচনা করার চেষ্টা করি যে এগুলো সত্যি কি করণী না করণী নয়। প্রথমে 1 নম্বর কি বলছে, √5। করণীর ডেফিনেশন অনুসারে যে ধারণাগুলি আমাদের ক্লিয়ার হয়েছে, সেখান থেকে আমরা বলতে পারি যে স্কোয়ার রুট আছে, মানে বর্গমূল নির্ণয় করতে হবে এমন সংখ্যা যেটি ধনাত্মক এবং এই সংখ্যাটি ধনাত্মক, প্রথম কথা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সংখ্যাটি মূলদ সংখ্যাও। তাহলে আর এর আমরা অ্যাকচুয়ালি কিন্তু 5 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, 5 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে এই 3টি কন্ডিশন যথেষ্ট এটি বলতে যে হ্যাঁ এটি কিন্তু করণী, ঠিক আছে, এটি দ্বিঘাত করণী, ঠিক আছে। 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বর আমাকে বলছে √পাই। দেখো পাই আমরা ছোট থেকেই পড়ে এসেছি, পাই একটি অমূলদ বা ইরেশনাল নাম্বার। এবার কথা হচ্ছে যে স্কোয়ার রুট অফ পাই মানে কোনো একটি স্কোয়ার রুট অফ একটি ভেতরে কি অমূলদ সংখ্যা কিন্তু চলে এলো, স্কোয়ার রুটের মধ্যে কি অমূলদ সংখ্যা এলো, মানে আমাকে অমূলদ সংখ্যার কিন্তু মূল নির্ণয় করতে বলছে। আর আমরা ডেফিনেশনে পড়েছি ধনাত্মক এবং মূলদ সংখ্যা হতে হবে। তাহলে এটি অমূলদ সংখ্যা হওয়ার জন্য এটি কিন্তু কখনোই করণী নয়। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটি দেখে নিই। √e, সেম রিজনে ই যেহেতু একটি ই হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, তাই একই রিজনে এটিও কিন্তু করণী নয়, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে 4 নম্বর কোশ্চেনে কীরকম দেওয়া আছে আমাকে, স্কোয়ার রুট অফ 1 প্লাস স্কোয়ার রুট অফ 5 প্লাস 16, এরকমই তো আছে, হ্যাঁ এরকমই আছে। লক্ষ্য করে দেখো এটিকে আমরা আরেকটু সহজভাবে লিখতে পারি 1 প্লাস স্কোয়ার রুট অফ 21। এখন এই স্কোয়ার রুট অফ 21 সম্পর্কে আমাদের যদি ধারণা থেকে থাকে, তাহলে স্কোয়ার রুট অফ 21 কিন্তু ইরেশনাল
নাম্বার বা অমূলদ সংখ্যা। এখন কোনো একটি এক কিন্তু মূলদ সংখ্যা, এক হচ্ছে রেশনাল নাম্বার। এবার আমরা আরও কনসেপ্ট ক্লিয়ার আছে আমাদের 9 স্ট্যান্ডার্ডে, যে কোনো একটি রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার যদি হয়ে থাকে, রেশনাল এবং ইরেশনাল নাম্বার যোগ করলে যে নাম্বারটি পাই সেটি কিন্তু ইরেশনাল নাম্বার হয়ে থাকে। তাহলে এর ভেতরে এই 1 প্লাস √2 মান যাই হোক না কেন সেটি কিন্তু একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা যোগফল আকারে লেখা আছে। তার অর্থ হচ্ছে এই ভেতরের অংশটি যাই হোক না কেন সেটি কিন্তু একটি ইরেশনাল বা অমূলদ সংখ্যা হয়ে থাকবে। আমি কি এক্ষুনি বললাম যে বর্গমূল যদি মূলদ সংখ্যার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 60 বলতে পারি বা করণী বলতে পারি, কিন্তু বর্গমূল যখন একটি অমূলদ সংখ্যার হয়ে থাকবে তখন কিন্তু তাকে আমরা করণী বলতে পারি না। তার অর্থ হচ্ছে এটি কিন্তু করণী নয়। ঠিক আছে, একই রকমভাবে আমাদের এরকম কোশ্চেন করতে পারে, যদিও এটি দ্বিঘাত করণে করছি তাও এরকম কোশ্চেন আমাদের করতে পারে যে কিউব√27 এটি কি আমাদের করণী? তুমি লক্ষ্য করে দেখো যে এটি 27 আমরা হচ্ছে 27 কিন্তু ধনাত্মক, প্রথম কথা পজিটিভ, তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু রেশনাল নাম্বার, সেদিক থেকেও ঠিক আছে, কিন্তু এই 27 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা, অর্থাৎ 3-এর কিউব করলে কিন্তু 27 আসে। তার অর্থ হচ্ছে একে আমরা মূলদ সংখ্যার আকারে নিয়ে যেতে পারবো। আমরা শিখেছি যে ঘনমূল যদি আমরা 27 বের করি তার অ্যান্সার হবে 3। তার অর্থ হচ্ছে এই সংখ্যাটিকে আমরা মূলদ সংখ্যার আকারে নিয়ে যেতে পারছি, তাহলে এটি করণী নয়। যে সংখ্যাটি আমি মূলদ সংখ্যার আকারে নিয়ে যেতে পারবো না সেটিকে আমরা করণী বলতে পারি, কিন্তু এটি কিন্তু আমরা নিয়ে যেতে পারছি, তাহলে কিন্তু এটিও করণী নয়। আবার 6 নম্বর কোশ্চেন যেটি আছে কিউব√5, এক্ষেত্রেও দেখো আমরা 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় বা পূর্ণ ঘন সংখ্যা নয় এবং 5 ধনাত্মক এবং মূলদ সংখ্যা, কিন্তু একে আমরা কোনো রেশনাল নাম্বার আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না বা মূলদ সংখ্যায় রিপ্রেজেন্ট করতে পারবো না, তাই এটি কিন্তু করণী হয়ে থাকবে। এবার একটি কোশ্চেন আসছে খুব সুন্দর, এরকম ইন্টারেস্টিং কোশ্চেন আমাদেরকে দিতেই পারে পরীক্ষক, যে এই 8 নম্বর কোশ্চেনটি π√5। এবার এক্ষেত্রে দেখো √5 এটি তো করণে ঠিকই, তার সঙ্গে কি আছে পাই গুণ আকারে আছে। এবার দেখো করণের একটি বিশেষ ধর্ম এই যে কোনো করণী আমরা এতক্ষণ দেখলাম এক্সাম্পল হিসাবে, যেমন √5 বলে থাকো বা √3 বলে থাকো বা √7 বলে থাকো, প্রত্যেকটি করণী তাদের একটি বেসিক একটা কনসেপ্ট বা ধারণা দেখো। তুমি যদি √5 স্কোয়ার করো কী পাবে? √5 স্কোয়ার করলে কী পাবে? একটি 5 পাবে। √3 স্কোয়ার করলে কী পাবে? √3 স্কোয়ার করলে 3 পাবে এবং √7 স্কোয়ার করলে কী পাবে? 7 পাবে। অর্থাৎ কোনো করণীকে যদি সেটি দ্বিঘাত করণী হয়ে থাকে, যদি কোনো একটি করণী দ্বিঘাত করণী হয়ে থাকে, তুমি যদি তাকে বর্গ করো তাহলে যে নাম্বারটি তুমি পাচ্ছ সেই নাম্বারটি কিন্তু অ্যাকচুয়ালি একটি মূলদ সংখ্যা। তাই তো হবে, কারণ কি ভেতরে মূলদ সংখ্যা আছে, যদি তুমি স্কোয়ার রুটের ভেতরে একটি মূলদ সংখ্যা আছে তুমি যদি বর্গ করে দাও তাহলে ভেতর থেকে একটি মূলদ সংখ্যাই বেরিয়ে আসবে। তার অর্থ হচ্ছে কোনো একটি করণের আরেকটি বিশেষ ধর্ম আছে, যদি কোনো একটি করণীকে যদি তুমি বর্গ করো তাহলে তুমি একটি মূলদ সংখ্যাকে পাবে। মনে থাকবে আমি একটি ধর্মের কথা বললাম, যে কোনো একটি করণীকে তুমি যদি বর্গ করো সেক্ষেত্রেও তুমি কিন্তু একটি মূলদ সংখ্যা পাবে। এবার যদি π√5 এই পুরোটিকে যদি বর্গ করি, π√5 পুরোটিকে বর্গ করি তাহলে কী পাচ্ছি? √5 জন্য তো আমি 5 পাচ্ছি, ঠিক আছে, কিন্তু পাইয়ের স্কোয়ার, তাই ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যার স্কোয়ারও কিন্তু অমূলদ সংখ্যা হয়ে থাকে, তাহলে এই পুরো সংখ্যাটি কী হয়ে যাচ্ছে? অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে একটি বেসিক বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি যে যদি কোনো একটি করণী যদি বর্গ করে আমরা মূলদ সংখ্যা না পাই তাহলে তাকে আমরা করণী বলতে পারি না, অর্থাৎ এই √5 এটি কিন্তু করণী হতে পারে না। বোঝাতে পারলাম? করণীর আমার এই যে 8টি আমি করণীর প্যাটার্নকে তুললাম বা যে কোশ্চেন প্যাটার্ন তুললাম, এক্ষেত্রে আমরা একটা কনসেপ্টে চলে এসেছে বা নাম্বারের একটি প্যাটার্নকে আমি লক্ষ্য করেছি যে কোনটি করণী হতে পারে এবং কোনটি করণ হতে পারে না।
এটি কেন করলাম? এটি করলে আমাদের মধ্যে একটি করণী সম্পর্কে বা করণীর আকার সম্পর্কে চোখের সামনে কিছু ফিগার্স বা কিছু সংখ্যা কিন্তু আমাদের সামনে ঘুরতে শুরু করেছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি, আর চোখ বন্ধ করলে করণী বললে কিছু নাম্বারকে আমাদের চোখের সামনে কিন্তু ভাসছে, আর এখন যখন ভাসছে তখন আমরা এবার করণীর আরেকটু রূপে আমরা বোঝার চেষ্টা করি, করণীর কিছু প্রকারভেদের কথা আমরা আলোচনা করতে শুরু করি। কি বলছে? প্রথমে করণী শুদ্ধকরণী এবং মিশ্রকরণী, দুইটি করণের সম্পর্কে এবার আমরা ধারণা ক্লিয়ার করি। শুদ্ধকরণী কি আর মিশ্রকরণী কি? বলছে কোনো করণীর সহগ এক হলে সেই করণীকে শুদ্ধকরণী বলা হয়। ঠিক আছে, কোনো করণীর সহগ এক হলে, কথাটা বোঝার চেষ্টা করো। সহগ কথার অর্থ কী? যেমন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বা অন্য কোনো ইকুয়েশনের ক্ষেত্রে দেখছিলাম এ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে যেটি গুণ আকারে আছে তাকে আমরা সহগ বলে থাকছি, বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু, দ্বিঘাত সমীকরণে পড়েছি তো, তাহলে আমরা কি বলেছি? আমরা এক্সের সহগ কি? বি, অর্থাৎ এক্সের সঙ্গে যেটি গুণ আকারে আছে। এবার করণীর সহগ মানে হচ্ছে করণীর সঙ্গে যেটি গুণ আকারে থাকবে। অর্থাৎ আমি যদি বলি, ধরো আমি এক্ষুনি বলছিলাম যে √5 এর সঙ্গে কোনো কিছু গুণ নেই, মানে এখানে কিন্তু এক গুণ আছে, তাই না? মানে 1 × √5 আছে, মানে √3 কথার অর্থ হচ্ছে 1 × √3 আছে। আবার আমাদের এটি না থেকে 2√3 থাকতে পারতো, বা 5√3 থাকতে পারতো, বা 6√3 থাকতে পারো। এবার লক্ষ্য করে দেখো, এগুলি কি করণী? মাথায় কোশ্চেন আসছে, এগুলো কি করণী? কারণ 6 মূলদ সংখ্যা আর এটি কিন্তু অম্লদ সংখ্যা, মূলদ এবং অম্লদের গুণফল কিন্তু একটি অম্লদ সংখ্যা, তাহলে এটি কি করণী বলতে পারি? অবশ্যই বলতে পারি, কারণ আমরা এই √3কে কখনোই আমরা মূলদ সংখ্যার আকারে রিপ্রেজেন্ট করতে পারি না। আবার আরেকটি ধর্ম বলেছিলাম যে এই পুরোটিকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে যদি এখান থেকে মূলদ সংখ্যা বের হয়ে আসে, তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটি কিন্তু করণী। এবার লক্ষ্য করে দেখো, তার অর্থ হচ্ছে এই প্রত্যেকটি থেকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কিন্তু একটি মূলদ সংখ্যা পাবো, এবং এই প্রত্যেকটিকে আমরা বর্গমূল করে কিন্তু একটি মূলদ সংখ্যা আকারে নিয়ে যেতে পারবো না। তো এই ধর্মের উপর বেস করে আমরা বলতে পারি যে এই প্রত্যেকটি করণী। এবার এই করণীর সঙ্গে এই যে করণী √3, এই যে করণীটি, এর সঙ্গে যেটি গুণ আকারে আছে তাকে বলবো এই করণীর সহগ। অর্থাৎ এই √3 সঙ্গে এটি গুণ আকার আছে, অর্থাৎ এই √3 সহগ হচ্ছে 5, এই √3 সহগ হচ্ছে 6, আর এই √3 সহগ হচ্ছে 1। ঠিক আছে, সহগ সম্পর্কে ধারণা এলো। ধরো আমি বলছি যে n × √a, অর্থাৎ এই √ এর সহগ হচ্ছে এখন n। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার কথা হচ্ছে যে এই n যদি 1 হতে পারে, n 1 ব্যতীত আরও অন্য সংখ্যা হতে পারে, মানে 2, 3, 4, 5, বা -1, -3, -2, এরকম অনেক সংখ্যা হতে পারে। মাইনাস হতেই পারে, না হওয়ার কি আছে? মাইনাস সংখ্যা হতে পারে, কারণ এখানে আমাকে যে কোনো সংখ্যা নিতে পারি। শুধু মাথায় রাখতে হবে এখানে ইরাশনাল নাম্বার যাতে না হয়, এটি মাথায় রাখতে হবে, এটি মূলদ সংখ্যা হতে হবে। এবার দেখো, লক্ষ্য করে দেখো, এবার এনটি মূলদ হতে হবে, সেটি আমরা বুঝেছি। এবার আমরা দেখো, তাহলে আমরা এই যে এই এনের অর্থাৎ সহগের 1 এবং 1 না থাকার উপর বেস করেও করণীকে দুইটি ভাগে ভাগ করা থাকে, একটি শুদ্ধ করণী, একটা হচ্ছে মিশ্র করণী। তাহলে এই যে এতগুলো আমরা লিখলাম, এর মধ্যে শুদ্ধ করণী কোনগুলি হবে? যেমন ধরো √3, √5, √7, √2, এই প্রত্যেকটি কিন্তু সহগ দেখো, মানে √3 সহগ বলো, √5 সহগ বলো, √7 সহগ বলো, √2 এর সহগ বলো আছে, সেটি কিন্তু 1 আছে। এখানে -1 থাকতে পারে, কিন্তু এই সহগ কিন্তু একই আছে। এখানে দেখো কোনো কিছু 1, এখানে 1, এখানে 1 এবং এখানে 1 দ্বারাই গুণ আছে। তাহলে এই টাইপের সহগকে আমরা, এই টাইপের করণীকে আমরা বলবো শুদ্ধ করণী। তাহলে মিশ্র করণী কোনগুলো? ধরো আমি 2√3, এখনই যেগুলো বললাম 2√3, 5√3, 6√3, ঠিক এরকম, বা 3√6, ঠিক এই রকম টাইপের যে ক্ষেত্রে সহগ
এক ভিন্ন অন্য যে কোনো মূলদ সংখ্যা হতে হয়। মাথায় রাখবো মূলদ সংখ্যার কথাটি আমরা একটু আগে লক্ষ্য করছিলাম। দেখো কোনো করণীর সহগ এক ভিন্ন যে কোনো মূলদ সংখ্যা হলে সেই তাকে মিশ্র করণী বলা হয়। আমরা এই ডেফিনেশনের উপরে বেস করেও কিন্তু আমরা একে বলতে পারতাম যে এটি করণী দ্বিঘাত করণী নয়। কারণ কি, এর যে সহগ সেটি কিন্তু অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। তাহলে আমাকে প্রত্যেক ক্ষেত্রে আমি বলেছি যে কোনো চ্যাপ্টারে যা কিছু শিখি না কেন ডেফিনেশন ইম্পর্টেন্ট, সংজ্ঞা ইম্পর্টেন্ট। কারণ সংজ্ঞার মধ্যে এমন কিছু বলা থাকে যেটি আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম এমসিকিউ কোশ্চেন সলভ করতে হেল্প করে। তাহলে এই ডেফিনেশন আমরা এটাও বলতে পারি যে মিশ্র করণীর সংজ্ঞানুযায়ী এর যে সহগ, করণীর সহগ অমূলদ হতে পারে না, তাই এটি কিন্তু একটি করণী নয়। ঠিক আছে, তাহলে আমরা এই সংজ্ঞা থেকে সেটিও বলতে পারি। তাহলে আমরা মিশ্রকরণী এবং শুদ্ধকরণী সম্পর্কে ধারণা এলো। বলতে পারলাম মিশ্রকরণীকে হতে পারে এরকম যে 2√3 - 5√2 এরকম টাইপের হতে পারে, যে ক্ষেত্রে এদের সহগ এক ভিন্ন যে কোনো মূলদ সংখ্যা, এক ভিন্ন যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, সেই সব করণীকে আমরা মিশ্রকরণী বলে থাকি। এবার আমরা নেক্সট দুটি ডেফিনেশনে আসছি, সেটা হচ্ছে সরলকরণী এবং যৌগিককরণী। সরলকরণী এবং যৌগিককরণী কি বলছে দেখো, যে করণীতে একটি মাত্র পদ থাকে সেই করণীকে সরলকরণী বলে থাকে। একটি পদ বলতে যেমন ধরো আমি বলছি √5, √10, 5√2 বা 6³ যে কোনো কিছু এই নাম্বার আমি চারটির নাম্বারকে কনসিডার করলাম। সেক্ষেত্রে √5, √10, 5√2 এবং 6√3 এই যে এই অংশগুলিকে আমরা পদ বলে থাকি, এর একটি পদ। এবার মাথায় এটা আসবে যে এটি এবং এটি গুণ করে আছে মানে এটিকে একটা পদ, এটিকেও একটা পদ, এরকম কিন্তু নয়। যখন গুণ আকারে আছে দুটি সংখ্যা মানে একটি করণী এবং একটি রেশনাল বা মূলদ সংখ্যা গুণফল আকারে আছে, এটি পুরোটাই একটি পদ কে আমরা ধরে চলবো। তাহলে দুটি পদ কাকে বলবো, যদি আমি এরকম √2 + √5 হয়ে থাকে, বা √2 - √3 হয়ে থাকে, বা √2 + 3√5 হয়ে থাকে, বা √2 - 3√6 হয়ে থাকে, ঠিক এইরকম জাতীয়। অর্থাৎ এদের করণী, এটি একটি করণী এবং আরেকটি করণীর যোগফল আকারে আছে, বা একটি করণী এবং আরেকটি করণীর বিয়োগফল আকারে আছে, বা একটি করণী এটি যোগফল আকারে আছে, বা একটি করণী যোগফল আকারে আছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন করণীর যোগফল আকারে আছে। তখন এটি আবার তিনটিও হতে পারে, এরকম নয় যে দুটিই হবে। √2 + √3 + √7 প্লাস -√10 এরকম হতে পারে, চারটি পদও থাকতে পারে, এরকমও হতে পারে যে চারটি পদ আছে। ঠিক আছে, তো আমরা কি বলবো, এই একটি পদ, দুটি পদ, তিনটি পদ এবং চারটি পদ, একটি পদ, দুটি পদ, একটি পদ, দুটি পদ। অর্থাৎ আমরা যে এতক্ষণ পর্যন্ত এই এতগুলি যে আমরা দেখলাম, এই যে পুরো টাইম কভার করলাম, এগুলি প্রত্যেকটি কিন্তু যৌগিক করণীর কিন্তু উদাহরণ হিসাবে তুমি কনসিডার করতে পারো। কারণ কি, কারণ এদের একের অধিক পদ আছে, এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি এবং এখানে চারটি পদ আছে। তাহলে আমরা কি বলছি, যে সকল করণীর একটি পদ থাকে সেই সমস্ত করণীকে সরল করণী বলে থাকবো, মানে এইগুলি উদাহরণস্বরূপ আমি বলতে পারি। আর যে সমস্ত করণীর একটির অধিক দুইটি পদ থাকতে পারে সেই সমস্ত করণীকে আমরা কিন্তু যৌগিক করণী বলে থাকতে পারবো। যৌগিক করণী কীভাবে হলো বা কেমন প্যাটার্নের হয় চোখের সামনে নিশ্চয়ই ভেসে উঠছে, বুঝতে পারছো অ্যাকচুয়ালি যৌগিক করণীর ব্যাপারটি কি। আরও অনেক রকম উদাহরণ হতে পারে, শুধুমাত্র এইরকম নয় কিন্তু যে দুটি করণী হতে পারে, যদি এরকমও হতে পারে যে 5 + √3 এটিও কিন্তু একটি যৌগিক করণী হবে। এরকম নয় যে এখানে যতগুলো আমরা উদাহরণ দিলাম দুইটি করণীর যোগফল আছে কিন্তু একটি মূলদ সংখ্যা এবং একটি করণীরও যোগফল বা বিয়োগফল আকারে আসতে পারে, বা 9 - √3ও হতে পারে, এটিও কিন্তু একটি যৌগিক করণীর উদাহরণ। বুঝতে পারলাম? আশা করছি এই দুটি সংজ্ঞাও তোমাদের কিন্তু ক্লিয়ার হয়েছে। এটি পড়ানোর, এটি ভিডিওটি দেখানোর পর যখন তুমি বইটি খুলবে, এরকম নয় কিন্তু এটি পড়া হয়ে গেল মানে সব শিখে গেলে। এটি পড়ার সাথে সাথে যখন বইটি তুমি চোখের সামনে খুলবে তখন কিন্তু পুরো যা বোঝাচ্ছি সেটা যেন চোখের সামনে ক্লিয়ার ভেসে ওঠে, যাতে বইটি যখন তুমি রিডিং পড়বে তখন কিন্তু চোখের সামনে ভেসে ওঠে যেগুলো আমি বোঝাচ্ছি বা যেগুলো তুমি শিখছো।
এবার আমরা আরও কিছু করণীর সম্পর্কে ধারণা ক্লিয়ার করব বা ডেফিনেশন সম্পর্কে জানব। সেটি হচ্ছে সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী। কীরকম? এবার সদৃশ্যকরণী কি অ্যাকচুয়ালি, ধরো দুটি করণী। এবার এখানে কি সদৃশ্যকরণী বুঝতে গেলে কিন্তু একটি করণী দিয়ে কাজ করলে চলবে না। সদৃশ্যকরণী বুঝতে গেলে তোমাকে দুটি করণী নিয়ে কাজ করতে হবে। সদৃশ্য অ্যাকচুয়ালি কি সিমিলার সাইড, অর্থাৎ মানে ধরো আমি তোমাকে বলছি যে তুমি দেখো যে তোমাদের ক্লাসে ধরো তোমাদের স্কুলের হয়তো 100 জন ছেলে এক জায়গায় জড়ো হয়েছে। এবার তোমাকে বললাম তুমি শুধু তোমার ক্লাসের ছেলেগুলোকে খুঁজে বের করো। তো তাহলে তুমি কি করবে? তুমি এই 100টি ছেলের মধ্যে 4টি 5টি 6টি 7টি বা 10টি ছেলে তোমাদের ক্লাসের আছে, তাদেরকে তুমি খুঁজে বের করবে। তাহলে তোমাকে কীভাবে তুমি বের করলে? তোমাকে বলে দিয়েছে টিচার যে তোমার ক্লাসের তোমার ছেলেগুলোকে বের করতে হবে, ক্লাসকে ক্লাসিফাই করেছে। অথবা বলে দিল যে আজকে স্কুলে রেড কালারের ড্রেস পরে এসছে, বা আজকে টিউশনে বা আজকে ক্লাসরুমে রেড কালারের ড্রেস যাদের আছে তাদেরকে আলাদা করো, হোয়াইট কালারের ড্রেস যাদের আছে তাদের আলাদা করো, গ্রিন কালারের ড্রেস যাদের আলাদা করো। অর্থাৎ তুমি কোনো কিছুর মাধ্যমে তুমি বিবেচনা করলে যে রেডগুলোকে আলাদা করতে হবে, গ্রিনগুলোকে আলাদা করতে হবে। ঠিক একই রকমভাবে করণীর ক্ষেত্রে 2 বা ততোধিক করণীর যদি সদৃশ্য হয়ে থাকে, তার কি দেখে বুঝবো যে সেটি সদৃশ্য? সেটি আমরা করণীর যে আকার সেটি থেকে বুঝবো। কীরকম? যদি এই যে অমূলদ অংশ, করণীর যে অমূলদ অংশ সেটি যদি সেম থাকে, অর্থাৎ আমি 3-4টি করণী নিচ্ছি। ধরো আমি ধরে নিচ্ছি যে 3-4টি করণী নিচ্ছি এরকম: √3, 5√7, 5√3, 2√2, 8√7, 3√7, 5√2, 8√3, 7√10। ঠিক এতগুলো আমরা কিন্তু করণীকে আমরা লিখেছি। এবার এদের মধ্যে সদৃশ্যকরণী বুঝবো কী করে? এদের অমূলদ অংশ যদি সেম হয়। অমূলদ অংশ কি? দেখো অমূলদ অংশ হচ্ছে, যেমন এটিকে আমরা বলছি, যেমন এই আমরা গ্রিন কালার করি √3, এই √3 এটি হচ্ছে অমূলদ অংশ এই করণীটির। ঠিক আছে, এই করণীর √3। এবার যে করণীর √3 মানে অমূলদ অংশটি √3 হবে, সেই করণীকে কিন্তু আমরা বলবো একে অপরের সদস্যকরণী। অর্থাৎ দেখো এইটি √3 আছে, আর √3 কোথায় আছে? এটি আছে √3, আর কোথাও √3 আছে না, আর নেই। তাহলে এই যে গ্রিন কালার করলাম, এই যে নাম্বারটি, এই নাম্বারটি এবং এই নাম্বারটি, এরা একে অপরের সদৃশ্যকরণী হয়ে থাকবে। অপরপক্ষে আবার যদি বলে আর সদস্যকরণ কী আছে, দেখো এটির অম্লদ সংখ্যা √7 আছে, এটিরও অম্লদ সংখ্যা √7 আছে, এবং এটিরও অম্লদ সংখ্যা কিন্তু √7 আছে। তাহলে এই 3টি নাম্বারকে আমরা বলবো একে অপরের সদৃশ্যকরণী। আবার লক্ষ্য করে দেখো যে যদি আরেকটি কালার করি, অন্য কালার নিয়ে আমরা যদি বিবেচনা করি, যে এইটি 2√2, 5√2, এই দুটিও কিন্তু করণী এবং সদৃশ্যকরণী। কারণ কি? এদের যে অম্লদ অংশ √2 দ্বারা কিন্তু আমরা বিবেচনা করতে পারি। তাহলে এই যে এখন আর এটির কিন্তু এটি একাই পড়ে আছে, এটি কারোর সঙ্গে ম্যাচ হলো না, তাহলে এটি আলাদাভাবে থাকলো। এবার কথা হচ্ছে দেখো, তাহলে সদৃশ্যকরণী আমরা বিবেচনা করলাম কিসের ওপর ভিত্তিতে? অমূলদ সংখ্যার একই হলে তাহলে আমরা বলতে পারবো। অর্থাৎ রেড এই দুটি করণী হচ্ছে একে অপরের সদস্যকরণী, ইয়েলোগুলি হচ্ছে একে অপরের সদস্যকরণী, এবং গ্রিনগুলো একে অপরের সদস্যকরণী। এবার হচ্ছে অসদৃশ্যকরণী কী হবে? যদি একই না হয়, অর্থাৎ এটির সঙ্গে অসদৃশ্যকরণী, ঠিক আছে, এটি কিন্তু আবার এটির সঙ্গে অসদৃশ্যকরণী, আবার এটিও কিন্তু এটির সঙ্গে অসদৃশ্যকরণী। অর্থাৎ √2, √7 মানে √2 সঙ্গে √7 এই দুটির অমূলদ অংশ মিল নেই, তাহলে এই দুটি একে অপরের কিন্তু অসদৃশ্যকরণী। আবার √2 কিন্তু মিল নেই, তাহলে এটি একে অপরের অসদৃশ্যকরণী। আবার এটির সঙ্গে এটি অসদৃশ্যকরণী, এটির সঙ্গে এটি অসদৃশ্যকরণী। অর্থাৎ কি বলতে চাইলাম, যে অমূলদ সংখ্যার যদি একই হয়ে থাকে, দুটি সংখ্যার বা 2 বা ততোধিক করণীর যদি অমূলদ সংখ্যাগুলি একই হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাদের সদৃশ্যকরণী বলে থাকবো। আর যদি ভিন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে অসদৃশ্যকরণী বলে থাকবো। ক্লিয়ার হলো? ডেফিনেশন ক্লিয়ার হলো? বুঝতে শিখেছি? চোখের সামনে ভেসে উঠছে সদৃশ্যকরণী কীরকম দেখতে হয়। এবার আমরা আগে যাচ্ছি। এবার কিছু কোশ্চেন দেখো, যদি আমরা এই যে ধারণার উপর বেস করে আমরা কিছু কোশ্চেন সলভ করতে পারবো কিনা সেটি বোঝার চেষ্টা করি। 2√3 একটি ড্যাশ করণী, 2√3
কিরূপকরণী এক্ষুনি পড়লাম, যদি কোনো করণীর সহগ যদি কি হয়ে থাকে, যদি কোনো করণীর সহগ যদি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়ে থাকে, অম্লজ সংখ্যা হয়ে থাকে, এক ব্যতীত অন্য কোনো মূলদ সংখ্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত করণীকে আমরা কি বলি, মিশ্রকরণী বলে থাকি। তাই তো বললাম মিশ্রকরণী কোথায় গেল, মিশ্রকরণী কোনো করণীর এক ভিন্ন অন্য কোনো অম্লজ সংখ্যা যদি সহগ হয়ে থাকে, তাহলে সেই করণীকে আমরা কি বলবি, মিশ্রকরণী। দেখো এইগুলোকে আমরা বলেছিলাম তাই না, তাহলে আমরা এর কিন্তু উত্তর কি লিখব, আমরা লিখে দেব মিশ্রকরণী। আমরা কি লিখব, মিশ্রকরণী। এবার আমাকে বলেছে √108 এবং √147 এগুলো কি সদৃশকরণী। আমাকে কোশ্চেন করেছে এটি সত্য না মিথ্যে, তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে দেখতে হবে যে এদেরকে আমরা সদৃশকরণীর আকারে আনতে পারছি কি না। যদি আনতে পারি তাহলে বলবো হ্যাঁ এটি সত্য, আর যদি না আনতে পারি তাহলে বলবো এটি মিথ্যে। দেখা যাক কি করা যায়। আমরা 108কে আমরা সুন্দরভাবে যদি ভেঙে নিই তাহলে কি পাচ্ছি, দেখো লক্ষ্য করে দেখো। আমরা 108কে যদি ভেঙে নিই 2 দিয়ে, 2 5 10, 2 4 8, 2 2 4, 7 2 14, 3 9 27, 3 3 9, অর্থাৎ আমি 108কে আমরা লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 3 লিখতে পারি। আবার একই রকমভাবে 147কে কীভাবে লিখতে পারি, 147কে আমরা লিখতে পারি 3 4 12, 27, 3 9 27, 7 7 49, অর্থাৎ আমরা একে লিখতে পারি = 7 × 7 × 3। অর্থাৎ আমরা এরপরে আমরা 2টি 2-এর জন্য একটি 2 এবং 2টি 3-এর জন্য একটি 3 আমরা বাইরে আনতে পারি। অর্থাৎ আমরা 2 × 3 × √3 আকারে লিখতে পারি একে, এবং একে আমরা লিখতে পারি 7√3, অর্থাৎ এর আরও ভাবে 6√3 লিখতে পারি এবং একে 7√3। আমরা কি বললাম যে আমরা দেখব যে সদৃশকরণী নির্ণয় করার সময় আমরা লক্ষ্য করব যে √3 এবং √3 এদের যে মূলদ অংশটি সেটি সমান হয়ে থাকে বা এক হয়ে থাকে, তাহলে আমরা বলবো সেটি সদৃশকরণী, অর্থাৎ এটি মিলে গেছে, তাহলে এটি আমরা সত্য বলে আমরা নির্ণয় করব। একই রকমভাবে √8 এবং 25√2 এটি কিন্তু আমরা একটু পরে দেখব, কারণ আমাকে এখানে করণীয় নির্ণয় করতে হবে এবং আরও বিষয় আলোচনা করব। তারপরেও এটি যদি তোমরা করতে পারো, এটি বাড়িতে করার চেষ্টা করো, আমি নেক্সট ভিডিওতে এটির অ্যান্সার কিন্তু করব। এবার আমরা আসছি দেখো √48, √27, √20 এবং √75 দ্বিঘাত করণের মধ্যে কোনগুলি সদৃশ্য। আমরা কি করব, একই রকমভাবে √48কে আমরা এবং √27 এবং √20 এবং √75কে কিন্তু আমরা প্রথমে, এগুলি যে শুদ্ধ করণী আছে এগুলোকে কিন্তু আমরা মিশ্রকরণীতে প্রথমে পরিণত করার চেষ্টা করব। আমরা কি আছে, এগুলো শুদ্ধ করণীতে আছে, আমরা এগুলো মিশ্রকরণীতে করার চেষ্টা করব। অর্থাৎ 48কে আমরা প্রথমে ভেঙে নেব, 2 2 4, 24, 2 12 2 24, 2 6 12, 2 3 6, অর্থাৎ আমরা একে লিখতে পারি √2 2 4, 4 2 8, 8 2 16, 16 3 48, অর্থাৎ এখান থেকে 4টি 2 বাইরের মধ্যে 2টি 2 বাইরে আসবে, অর্থাৎ 2 2 4, √4 √3 আসবে। একই রকমভাবে এখানে আমরা 3√3 কিন্তু লিখতে পারি, কারণ 3 3 9, 3 9 27, 5 4 20, অর্থাৎ 2√5 লিখতে পারি। এক্ষেত্রেও 25 3 75, অর্থাৎ 5√3 আমরা কিন্তু এখানে লিখতে পারি। তাহলে আমরা সদৃশ্যতা আমরা লক্ষ্য করতে পারছি কোন কোন নাম্বারের ক্ষেত্রে, একটু লক্ষ্য করে দেখো যে আমরা কি করলাম, আমরা একে প্রথমে ভেঙে নিলাম এবং আমরা 27কে আমরা কি লিখতে পারি, 27কে আমরা 3 × 3 × 3 লিখতে পারি। সেখান থেকে আমরা একটি 3কে বের করে 3√3 লিখেছি। 20কে আমরা লিখতে পারি 2 × 2 × 5 √, দুটি 2-এর মধ্যে একটি 2 বের করেছি, √5 লিখেছি। আর 75কে আমরা 5 5 25, 5 5 25, 25 3 75, এই দুটি 5-এর জন্য আমরা একটি 5 বের করেছি। অর্থাৎ এখন আমাদের জায়গায় এসেছে 4√3, 3√3, 2√5 এবং 5√3। এই 4টি জায়গার মধ্যে আমাদের কি মনে হচ্ছে যে কোন 3টি নাম্বার সদৃশ্য। আমাকে কোশ্চেনটি তো তাই বলেছে, তাহলে সদৃশ্য বুঝতে গেলে আমরা কি বলেছি, অমূলদ সংখ্যাকে আমাকে দেখতে হবে। অমূলদ সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলবো সেই সব সংখ্যাগুলোকে সদৃশ্য করণী। তাহলে এটি
এটি এবং এটি, অর্থাৎ আমরা বলতে পারি স্কোয়ার রুট অফ 48, স্কোয়ার রুট অফ 27 এবং স্কোয়ার রুট অফ 75, এই তিনটি কিন্তু এখন সদৃশ করণী। বোঝাতে পারলাম, আশা করছি বোঝাতে পারলাম বা কোশ্চেনগুলি অ্যান্সার করতে পারলাম। আমরা যে বিষয়টি বুঝবো সেটা হচ্ছে করণীক্রম। আমরা এতক্ষণ পর্যন্ত কিউব রুট অফ, স্কোয়ার রুট অফ অনেক কথা বলেছি, তাকেও আমরা কিন্তু বিবৃতি করতে পারি। বলছে কোনো করণীর মূল সূচক সংখ্যাকে সেই সংখ্যা করণীক্রম বলে থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি যেমন স্কোয়ার রুট অফ 2 বা স্কোয়ার রুট অফ 3 বা স্কোয়ার রুট অফ 5 আমরা বের করলাম, এর একটি ক্রম আছে। ক্রমটি কি? এখানে যেহেতু কিছু নেই অর্থাৎ 2 আছে অর্থাৎ মূল যে সূচক এর কিন্তু 2। আবার একই রকমভাবে কিউব রুট অফ 2 বা কিউব রুট অফ 3 বা কিউব রুট অফ 7, সেক্ষেত্রেও এই যে এর যে মূল সূচক সেটি কিন্তু 3। আবার একই রকমভাবে আমরা ফোর্থ রুট অফ 2 বা ফোর্থ রুট অফ 5ও কিন্তু বের করতে পারতাম, যার কিন্তু ক্রম 4। এবার একই রকমভাবে nth রুট অফ a কিছু একটি সংখ্যা হতে পারতো, যার কিন্তু মূল সূচক হচ্ছে nতম বা nতম। তাহলে এই যে 2, এই যে 3 এবং 4, এদের যে মূল সূচকের মান সেই অনুসারে কিন্তু এদের ক্রমকে নির্ণয় করা হয়। অর্থাৎ এই প্রকৃতির করণীকে আমরা বলবো দ্বিতীয় ক্রমের করণী, এবং এই প্রকারের করণীকে বলবো তৃতীয় ক্রমের করণী, এবং এই প্রকার চতুর্থ এবং nth ক্রমের করণীয় বলে আমরা বিবেচনা করব বা নাম দিয়ে থাকি। কিন্তু আমাদের চ্যাপ্টারে কিন্তু কোয়াড্রেটিক সার্ট মানে দ্বিতীয় দ্বিঘাত করণী সম্পর্কে আলোচনা করতে হবে। কিন্তু আমাদের ডেফিনেশন বা এর মানে ক্রমটি সম্পর্কে কিন্তু ধারণা থাকা দরকার, যে করণিক ক্রম অ্যাকচুয়ালি কি বোঝায় সেটি সম্পর্কে কিন্তু ধারণা থাকা দরকার, আর সেটি আমি বোঝাবার চেষ্টা করলাম। এবার আরেকটি বিষয় খুব সুন্দরভাবে বলতে পারি যে আমরা প্রত্যেকেই জানি, আমরা আগেও শিখেছি যে স্কোয়ার রুট অফ এ ইজ ইকুয়াল টু আমরা a⁴ আকারে লিখে থাকি, বা কিউব রুট অফ একেও কিন্তু আমরা a⁴ আকারে লিখে থাকি। অর্থাৎ যখন আমরা সূচকের আকার দান করে থাকি তখন কিন্তু তার মাথায় আমরা 1/2 করে থাকি, অর্থাৎ বর্গর রেসিপ্রোকাল করে ফেলি। অর্থাৎ এ স্কোয়ার আমরা যেখানে বর্গ থাকে সেই বর্গকে আমরা রেসিপ্রোকাল করে নিই। অর্থাৎ আমরা উল্টো প্রসেস, আমরা ইনভার্স প্রসেস বলছিলাম না, সর্বপ্রথমে যেমন বলছিলাম যে বর্গমূল এবং বর্গ এরা একে অপরের ইনভার্স প্রক্রিয়া, ঠিক একই রকমভাবে বলতে পারি যে বর্গ এবং বর্গমূল এরা একে অপরের রেসিপ্রোকাল। তাই তো এই যে স্কোয়ার রুট অফ এ কথার অর্থ হচ্ছে a⁴ মানে এর যে ঘাত তাকে আমরা উল্টো করে দিই, তাই না? এবার এই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব, এটি কিভাবে হয়, কেন হয়, তার সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমার মনে হয় যে করণী সম্পর্কে একটি আমাদের কাছে পিকচার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা করণী নিয়ে কিন্তু কাজ করব, কোশ্চেন শুধু নিয়ে নয়, করণীকে নিয়ে কাজ করব, করণীকে বুঝে করণীর সঙ্গে খেলা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য প্রত্যেক ক্ষেত্রে থাকে এবং এখনও আছে তোমাদের বেসিক ক্লিয়ার করার। শুধুমাত্র নম্বর তোলায় তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত নয়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করাটাও খুব দরকার। কারণ নম্বর তোমাকে আজকে হয়তো এগিয়ে নিয়ে যেতে দেবে, কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে তুমি যখন এগাবে তখন অনেক ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট না জানার জন্য কিন্তু ওঝট খেতে পারো। তাই প্রথমে কনসেপ্ট শেখো, তারপরে অঙ্ক তুমি নিজেরাই পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনোরূপ ভুল ত্রুটি থেকে থাকে, যদি কোনোরূপ ডাউট থেকে থাকে, এখনও কমেন্ট বক্সে লেখো, আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও বানানোর, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।